হাসান মামুনুর রহমান, তুমি কি শুনতে পাচ্ছ? হাসান, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হাসান, তুমি পড়ো, আমাদের হেডলাইনটা সেটা পড়ো এবং প্রথম প্রশ্নটার অ্যানসারও দাও। The patient works at stone crusher industry. Describe the radiological finding. হ্যাঁ, The chest X-ray PA view ক্রাশ ইন্ডাস্ট্রি হতে পারে আর কি, মানে পেশেন্ট একজন স্টোন ক্রাশার এবং স্টোন ক্রাশ ইন্ডাস্ট্রিতে সে কাজ করে। তারপরে ওই প্রেক্ষিতে তোমাকে একটা চেস্ট এক্সরে দেওয়া হয়েছে, সেই প্রেক্ষিতটা তুমি মাথায় রাখবা এবং আবার 100% আবার ওইটা দিয়ে আবার বায়াসড হয়ে যাবা না। হ্যাঁ, রিলেভেন্ট অন্য কিছু তো হতে পারে। হ্যাঁ, সেটা বলো, তোমার এক্সরে ফাইন্ডিংটা একটু বলো। Sir, chest X-ray PA view showing scattered discrete fibrotic lesion present in the wall zone of the left lung field. লেফট লাং ফিল্ড। This. তারপরে স্যার ট্র্যাকিয়াটা একটু শিফটেড মনে হচ্ছে। আচ্ছা, আর কিছু মনে হচ্ছে তোমার কাছে? আচ্ছা, মানে তোমার হলো যে দুইটা ফাইন্ডিং, ঠিক আছে। আচ্ছা, তানভীর তুমি বলো, তোমার কাছে কি ইন এডিশন কিছু মনে হচ্ছে, বা ওর এটা কি হাসানের এটা কি তুমি একটু মডিফাই করতে চাচ্ছ? তানভীর? জি স্যার। এক্সরেটা ডেসক্রাইব করো। স্যার, তো আমি ওই ডক্টর হাসানের সাথে একমত। এক্সটেন্সিভ ওপাসিটি উইথ শিফটিং অফ ট্রাকিয়া, শিফটিং অফ তুমি বলতে চাচ্ছ। আর হ্যাঁ, আর স্যার এই লেফট ডায়াফ্রামটা স্যার, লেফট ডোম, মানে লেফট ডোম অফ ডায়াফ্রামের কথা বলতেছো তাই না? লেফট ডোম ডায়াফ্রাম কি একটু এলিভেটেড মনে হচ্ছে তোমার কাছে? জি স্যার, এলিভেটেড। আচ্ছা, একটু এলিভেটেড মনে হচ্ছে। আচ্ছা, আর কিছু কি কেউ অ্যাড করতে চাচ্ছ? ঠিক আছে, এটা আমরা মেনে নিলাম যে লেফট ডোম অফ ডায়াফ্রামটা এলিভেটেড। তবে ট্রাকিয়াটা তোমার এই যে কেরিনা লেভেল এই পর্যন্ত আসা পর্যন্ত তুমি কিন্তু কোনো দিকে শিফট আসলে বলার মতো না, এটা সেন্ট্রালি তোমাকে বলতে হবে। আর কেউ কিছু অ্যাড করতে চাচ্ছ? ফেজ এ থেকে রাইট সাইডে স্যার কম্পেনসেটরি হাইপারপ্লেসিয়া আছে না স্যার, মানে হাইপার ট্রান্সলুসেন্ট লাংটা স্যার, রাইট সাইডের লাং। আসলে এখানে তো কোনো ট্রান্সলুসেন্সি দেখা যাচ্ছে না, তুমি আসলে এখানে কম্পেয়ার করতে পারতেছো না। রাইট সাইডে অন্য কোনো প্যাথোলজি তোমার কাছে মনে হচ্ছে কিনা? রাইট সাইড কি তোমার কাছে অ্যাবসলিউটলি নরমাল মনে হচ্ছে নাকি কোনো প্রবলেম মনে হচ্ছে? স্যার একটু তো প্রবলেম মনে হচ্ছে স্যার, মনে হচ্ছিল যে এটা বেশি স্যার, কিন্তু আসলে তুমি তো কম্পেয়ার করবে লেফটের সাথে। লেফট তো আসলে কোনো মানে ব্ল্যাক এরিয়া কিছু নাই অলমোস্ট। তো সরি, আসলে এই এক্সরেতে এখানে একটু কাটা পড়ে গেছে, এটা উচিত হয় নাই। তারপরেও কাটা পড়ার পরেও ওইখানে তোমার ডায়াগনোসিসে কোনো সমস্যা হবে না, যা আছে তার উপরই তোমাকে বলতে হবে। তুমি দেখো এখানে কি তোমার স্ক্যাটার্ড কোনো নোডুলার অপাসিটি মনে হচ্ছে না? তোমার কাছে নরমাল মনে হচ্ছে? এগুলি কি স্ক্যাটার্ড নোডুলার অপাসিটি আছে? হ্যাঁ স্যার, নোডুলার অপাসিটি আছে। বিশেষ করে তোমাকে যেহেতু একজন মানে স্টোন ক্রাশার হিসেবে পরিচয় করে দেয়া হয়েছে এই পেশেন্টকে, তখন তোমার মাথার মধ্যে কি প্রথমে আসলো বা আসতে পারে? কোন ডিজিজটা? সিলিকোসিস স্যার। সিলিকোসিস, তাই না? যে শিলপাটার কাজ করে অথবা পাথর ভাঙে অথবা স্যান্ড মাইনে কাজ করে, মানে যেখানেই সিলিকা বা পলিশ করে, তাই না? অনেক সময় এই সিলিকা রিলেটেড কোনো সাবস্টেন্স সেগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে বা কোনো রঙের কাজ করে, রঙের জন্য হবে না, রঙের জন্য হয় অ্যাসবেস্টোসিস, তাহলে তোমার অকুপেশনটা ইম্পর্টেন্ট।
আর অকুপেশন ইম্পর্টেন্ট হলে সেটাই অ্যাবসলিউট হবে তেমন না, কিন্তু সাথে রিলেভেন্ট অন্য কিছু থাকতে পারে। তাহলে এখানে তোমরা লেফট সাইডের এই অপাসিটি নিয়ে, মানে কিছু নডুলার অপাসিটি নিয়ে ইন অল ওভার দা লাং ফিল্ড বা অল দা জোনস, এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? তোমার কাছে কি মনে হয় যে না এটা এরকমই থাকা উচিত? এরকমই থাকা উচিত স্যার সিলিকোসিসে। না, সিলিকোসিসে এরকম থাকা উচিত না, মানে নরমালি কি এরকম থাকা উচিত? না স্যার, নরমালি এরকম থাকবে না, এরকম থাকা উচিত না। তারপরে এটা সিলিকোসিসে হোক বা যেটা হোক, তোমার কাছে কিছু অ্যাবনর্মালিটি মনে হচ্ছে, তো এটা নিয়ে। আর নোডুলার অপাসিটি ছাড়াও কি তোমার রাইট সাইডে আর কোনো কিছু মনে হচ্ছে? আমরা আসলে মেইন ফাইন্ডিং যদিও লেফটে, আমরা রাইটই ধরলাম। আর কোনো কিছু কি মনে হচ্ছে? ফেজ বি থেকে কেউ বলো। এখানে কিন্তু একটা এই যে নডিউল আছে, নডিউল আছে, নডিউল দেখা যাচ্ছে। এই নডিউলার অপাসিটি ছাড়া কি রাইট আর সাইডে একটু মানে এটা কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন কি বলা যাবে কিনা মানে বুঝতেছি না স্যার। আচ্ছা, কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন বলতে পারবা কিনা, এটা একটা পয়েন্ট, যে এখানে দেখা যাচ্ছে যে একটু যেন হার্নিয়েশন হয়ে আছে। আচ্ছা, সেটা আমরা একটু পরে দেখবো যে অন্যভাবে ব্যাখ্যা করা যায় কিনা, এটা একটা আমরা পয়েন্ট রাখলাম। আর অন্য এখানে এই লাংটা তোমার এই পর্যন্ত দেখা যাচ্ছে, তাই না? এটা আমরা দুই ভাগে ব্যাখ্যা করতে পারি, একটু পরে আসতেছি। আর কোনো কিছু কি মনে হচ্ছে? রাইট লাইনের নিচে দিকে নিউমোথোরাক্সের মতো লাগে কেন স্যার? নডুলার অপাসিটি গুলি আছে, এই যে নডিউল আছে। আচ্ছা, এই নডিউলের বাইরেও এখানে দেখো এই জায়গাটায় দেখো একটু পেচি অপাসিটির মতো কিন্তু আছে, তাই না? এই জায়গাটায় আমি দেখতেছি, এখন তোমরা ওইখান থেকে দেখতে পাচ্ছ কিনা টেকনিক্যাল কারণে, জাস্ট এই এরিয়াটাতে দেখো, এই জায়গাটা একটু পেচি অপাসিটির মতো আছে, এই যে এইখানে, মানে নডিউল ছাড়াও একটু এডিশনাল অপাসিটি মনে হচ্ছে। আচ্ছা, এটা আমরা নিলাম রাইট সাইডে। লেফটে এখানে আসলে লেফটে হলো পার্টলি হোমোজেনাস, পার্টলি ইনহোমোজেনাস অপাসিটি আছে, হ্যাঁ, এবং সেখানে একটু অ্যাপেক্স এবং বেজ স্পেয়ার করছে। আর অ্যাপেক্স আর বেজ স্পেয়ার করলেই সাথে সাথে নিউমোসিস্টেটিস, ওইটা একদম মাথায় আনার দরকার নাই যে এইটাই মনে পেয়ে গেলাম, আরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখতে হবে, সেইটাও কিন্তু একটা পয়েন্ট। যদি অ্যাপেক্স এবং বেজ স্পেয়ার করে, সেটা অনেক সময় নিউমোসিস্টেটিসের একটা ফিচার, কিন্তু অন্য সব কিছু মিলিয়ে করতে হবে। আর এই প্রশ্নটা তোমাদের জন্য একটু মিসলিডিং এই জন্য যে তোমাদেরকে আমরা কোনো ক্লু দিইনি, তার কি জ্বর আছে কিনা, ওয়েট লস আছে কিনা, বা অন্য কোনো কিছু আছে কিনা, কোনো কিছু আমরা তোমাদেরকে বলিনি। তো এখানে দেখো যে পার্ট একটু হোমোজেনাস অপাসিটি আছে, আবার পার্টলি একটু ইনহোমোজেনাস অপাসিটি আছে, কিছু এরিয়া আবার স্পেয়ার করছে, নরমাল এরিয়াও আছে। এর বাইরে লেফট সাইডে আর কোনো কিছু কি বলতে চাচ্ছ? এখানে দেখো যে একটু কিন্তু হার্টটা কিন্তু একটু শিফটেড, মেডিস্টিনামটা কিন্তু একটু তোমার শিফটেড। এই যে ভার্টিব্রাল বডিটা আছে না, এখানে এই যে ভার্টিব্রাল বডি, এটা তুমি দেখো ভার্টিব্রাল বডির মাঝামাঝি লেভেলে চলে আসছে তোমার হার্ট শেড। তার মানে এইখানে একটু ভলিউম লস আছে। আর এইটার আরেকটা ইন্ডিকেটর হলো যে ডায়াফ্রাম একটু এলিভেটেড। আমরা যদি কোনো সাইডের ভলিউম লস চিন্তা করি, মানে একটা যদি তুমি ফাইন্ডিং পাও যে যেমন ডায়াফ্রামটা একটু উপরে আছে রাইট ডোমের চেয়ে, এই রাইট ডোমের একদম আপার পার্ট যদি আমরা এটা ধরি, এই পয়েন্টটাকে ধরি, আমরা যদি স্ট্রেট যদিও আসি, তবুও কিন্তু তোমার একটু উপরের দিকে আছে, মনে হয় যেন একটু টান মারছে উপরের দিকে। তারপর এখানে কিছু ফাইব্রোটিক ব্যান্ডের মতো আছে, এটা আমরা ফাইন্ডিং এ বলতেছি না, তার মানে দেয়ার ইজ সাম ভলিউম লস। ভলিউম লসের আরো টিপিক্যাল পয়েন্ট হলো যে এইটা তোমার মেডিস্টিনামটা এদিকে নিয়ে চলে আসছে, লেফট সাইডে চলে আসছে, তাহলে হার্ট কিন্তু তোমার একটু শিফটেড, হার্ট লিটল বিট শিফটেড মেডিস্টিনাম। তার মানে এটা ইন্ডিকেট করে যে এখানে এমন একটা প্রসেস আছে। তাহলে তুমি বলো ফেসবি, তুমি বলো যে এই যে শিফট হয়ে গেল এদিকে, তারপরে এই যে ডায়াফ্রাম এলিভেটেড হলো, এটা দ্বারা আমাদের মাথায় দুইটা জিনিস আসলো, যে এখানে দুই রকমের প্যাথোলজি কি হতে পারে, কোথায় কোথায় প্যাথোলজিটা হতে পারে? একটা তো হচ্ছে যে মানে ফাইব্রোটিক প্রসেস আছে এখানে, সেজন্য টেনে নিয়ে গেছে, ফাইব্রোসিসের জন্য ভলিউম লস হয়ে গেছে, হ্যাঁ, ভেরি গুড। তারপরে আর কি হতে পারে এরকম? আর এইখানে তো ওই যে হাইলার এরিয়াতে স্যার একটু একটা মানে শ্যাডোর মতন আলাদা মনে হচ্ছে,
এই জায়গাটা এখন মনে এটা হচ্ছে। তো তোমার কি কি কারণে এরকম ভলিউম লস হতে পারে? একটা হলো যে প্যারেনকাইমার প্যাথোলজির জন্য ফাইব্রোসিস, আর কোথায় প্রবলেম হলে এরকম ভলিউম লস হতে পারে, লাইক দ্যাট অফ কোলাপস বা ভলিউম লস? একটা হলো প্যারেনকাইমাতে মেডিস্টিনাম শিফট হয়ে গেল, আরেকটা কোথায়? মানে আমরা যখন ডায়াফ্রাম এলিভেটেড চিন্তা করি, হার্ট শিফটের চিন্তা করি, টাকিয়া শিফটের চিন্তা করি, একটা হলো যে একটা আরেকটা হচ্ছে মেডিয়াস্টিনাম ইটসেলফ যদি কিছু থাকে, মেডিস্টিনাম সারা, না মেডিস্টিনাম না, মেডিস্টিনাম কলাপস হতে পারে। হ্যাঁ কোনটা? কলাপস হতে পারে, যদি ওখানে কলাপস হতে পারে। কলাপস হতে পারে। এখন সেই কলাপস যদি হতে হয় তাহলে প্যাথোলজিটা কোথায় হতে হবে? আমার লিশনটা কোথায় হতে হবে? হাইলামে যদি লেশন থেকে স্যার ওই ফ্রেনিক নার্ভ কেসা যদি ইনভলভ করে ডায়াফ্রাম এলিভেটেড হবে। আইডার একটা লিম্ফ নোড দেখা যাচ্ছে, ওটাও বাইরে থেকে কম্প্রেস করতে পারে। আচ্ছা, তুমি মানে এই পেশেন্টটাকে চিন্তা করে বলতেছো শুধু, আমি অ্যাজ এ হোল তাহলে এখন গেলাম, ধরো যে ইগনোর দ্যাট দিস এক্সরে, মানে তোমরা এটার সঙ্গে মিলাতে চাচ্ছ। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো যে জেনারেল, মনে করো একটা পেশেন্টের টাকিয়া শিফটেড, মানে মেডিস্টিনাম শিফটেড, ডায়াফ্রাম এলিভেটেড, এর একটা প্যাথোলজি হতে পারে যে টিউবারকুলোসিস বা অন্য কোনো মানে কি বলা যায় ফাইব্রোটিক প্রসিডিউর দ্বারা লাংসে ভলিউম লস হয়ে গেল। কোলাপস আর ফাইব্রোসিস এই দুটাই তো মেইনলি। কোলাপস আর ফাইব্রোসিস। এবং কোলাপস হতে হলে প্যাথোলজিটা কোথায় হতে হবে? কোলাপস হতে হলে এটা এন্ডোব্রঙ্কিয়াল কিছু থাকতে হবে, অথবা বাইরে থেকে কম্প্রেস করে, এন্ডোব্রঙ্কিয়াল হতে হবে, বাইরে থেকে কম্প্রেস করেও পসিবল। বাইরে থেকে কম্প্রেস করে হতে পারে, মানে ব্রঙ্কাসকে হয় বাইরে থেকে কম্প্রেস করবে, অথবা অথবা ব্রঙ্কাসের ভিতরে কোনো প্যাথোলজি থাকবে, এটা একটা, অথবা প্যারেনকাইমা। না ওই ঠিক আছে, তোমরা এখানে কোনো এন্ডোব্রঙ্কাসের ভিতরে কোনো কিছু পাচ্ছ না বলে সেদিকে যেতে চাচ্ছ না। আসলে আমার কোশ্চেনটা ছিল জেনারেলাইজড কোশ্চেন আর কি, আউট অফ দিস এক্সরে, আর তোমরা এটা দিয়ে মিলাইতে চাচ্ছিলা। তো আমরা কমনলি মাথায় রাখবো যে যখনই কোনো মেডিস্টিনাম শিফট হবে, যখনই কোনো ডায়াফ্রাম এলিভেটেড হবে, যখনই ট্রাকিয়া শিফট হবে, তখনই আমরা দুইটা ব্যাপার মাথায় রাখবো, যে আইদার প্যারেনকাইমা ফাইব্রোসিস হয়ে গেছে এই জন্য ভলিউম লস, অথবা ব্রঙ্কাসের ভিতরে কোনো মাস লিশন অথবা ফরেন বডি বা কোনো কিছু আছে সেই জন্য ভলিউম লস। আর এইখানে আমরা যে প্যাথোলজিটা পাচ্ছি, অপাসিটিটা পাচ্ছি, এখানে দেখো যে এখানে এই যে পার্টলি হোমোজেনাস, পার্টলি ইনহোমোজেনাস, এখানে একটু কি বলা যায় কেমন এয়ার ব্রঙ্কোগ্রামের মতো আছে। একটা ব্রঙ্কাসের ভিতরে কোনো অপাসিটি যদি হয় তাহলে আসলে যে প্যাথোলজিটা করবে, যে হোয়াইটটা করবে, ওইটা আসলে এতটা হেটারোজেনাস হবে না, ওটা অলমোস্ট তোমার একটা হোমোজেনাস অপাসিটির মতো হবে, প্লুরাল ইফিউশনের মতো সাদা হবে, কিন্তু প্লুরাল ইফিউশনে অপোজিট সাইডে শিফট করবে, আর কলাপস হলে সেম সাইডে শিফট করবে। সুতরাং যখনই তুমি মেডিস্টিনাস শিফটিং বা ডায়াফ্রাম এলিভেশন পাবা, তখনই তোমার মাথায় দুইটা জিনিস কাজ করবে, যে আইদার ব্রঙ্কাসের ভিতরে মাস, অথবা তার প্যারেনকাইমাতে তোমার ফাইব্রোসিস। এইখানে তার এই হেটারোজেনাস বা সবকিছু দেখে আমাদের মনে হচ্ছে এটা আসলে ব্রঙ্কাসের ভিতরে হওয়াটা একটু লেস লাইকলি, এটা প্যারেনকাইমাতেই প্রবলেম, সেই জন্য একটু ভলিউম লস হয়ে গেছে, যার ইন্ডিকেটর হলো শিফটিং অফ হার্ট এন্ড এলিভেশন অফ লেফট অফ ডায়াফ্রাম। তো এটা আমাদের রেডিওলজি ফাইন্ডিং। তারপরে এইটা হলো যে তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, এই অপাসিটিটা আমরা ডেসক্রাইব করব, ডায়াফ্রামটা একটু এলিভেটেড আছে, হার্ট একটু শিফটেড আছে। আর তুমি যেটা বললা যে এটা কম্পেনসেটরি হাইপারট্রফি কিনা, যখন তোমার শিফট হয়ে যাবে, এখানে যখন শিফট হয়ে যাবে তখন কিন্তু এখানে আমরা ব্রেক পেতে পারি। তবে এটাও ঠিক, যখন এইভাবে এটা যে লং স্ট্যান্ডিং প্রসেস হয়, দীর্ঘস্থায়ী প্রসেস হয়, এটা স্যার ফুল লাংটাই আরেকটু মানে নরমালের চেয়ে বেশি ট্রান্সলুসেন্ট লাগছে। হ্যাঁ, এটাকে তুমি একটু যখন নাকি এখানে একটু কাজ কম করবে তখন একটা হার্নিয়েশন তোমার হতে পারে কম্পেনসেটরি হাইপারট্রফি হয়ে। ইভেন আমরা তোমরা এমন পেশেন্টও পেয়েছো যে হার্নিয়েশন হয়ে হয়ে এখান পর্যন্ত চলে আসছে, একদম লেফট লাং পর্যন্ত চলে আসছে, ভার্টিব্রাকে তোমার ফায়ার্স করে। তাহলে আমরা এটাকে কম্পেনসেটরি হাইপারট্রফিটাও আমরা ধরে নিতে পারি, মানে বা ডেসক্রিপশনে বলতে পারি, কারণ এটা আপ টু এই পর্যন্ত চলে আসছে। আর এখানে তোমার এই যে অল দা জোনসে তোমার নোডুলার অপাসিটি আছে, এই জায়গাটাতে একটু তুমি যদি মাইনুটলি একটু জহুরির চোখ দিয়ে যদি দেখো যে এখানে একটু পেচি অপাসিটির মতো আছে। এখন সাইফুর তুমি 2 নম্বরটা বলো।
Right, most 3 rational investigation for this patient. স্যার আচ্ছা আমি তুমি একটা এই পেশেন্টের ইনভেস্টিগেশনের আগে যদিও আমরা আচ্ছা রেডিওলজিক্যাল ফাইন্ডিং নিয়ে হ্যাঁ তুমি কিছু বলবা, তুমি একটু বলো চেস্ট এক্স-রে ফাইন্ডিংটা নিয়ে। হ্যাঁ কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বন্ধ ছিল আমার। হ্যাঁ শোনা যাচ্ছে না তোমার কথা। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমার মিউট করা ছিল তো এইজন্য শুনতে পাননি। না এক্স-রে তো ফাইন্ডিং আপনি যেটা বলেছেন এটাই আসলে। আচ্ছা আর তাহলে আমরা এটাকে এই এই ফাইন্ডিং গুলি বললাম। এখন এই ফাইন্ডিং এর প্রেক্ষিতে সাইফুর তোমার মাথায় কি চিন্তা আসলো? আগে তো চিন্তা করতে হবে যেটা কি হতে পারে, তারপর তুমি ইনভেস্টিগেশনে যাবা। সেটা রেশনাল হোক আর ইরেশনাল হোক আর কি বল ইথিক্যাল হোক আর আনইথিক্যাল হোক, তাই না? পরে তো ইনভেস্টিগেশন। তুমি কি চিন্তা করলা বলো দেখি। স্যার এটা হচ্ছে স্যার ডেফিনেটলি এটা মনে হচ্ছে স্যার যেহেতু একটা হিস্ট্রি আছে মানে স্টোন ক্রাশার। এখন স্যার হিস্ট্রিটা কতদিনের এটা পেলে আরো সুবিধা হতো। আচ্ছা স্টোন ক্রাশার ধরো সে 10 বছর ধরে। স্যার এটা মনে হচ্ছে মানে সিলিকোসিস, তবে স্যার কমপ্লিকেটেড সিলিকোসিস মানে তুমি বলতে চাচ্ছ যে কমপ্লিকেটেড সিলিকোসিস। আচ্ছা স্যার মানে হচ্ছে যে প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস বা এরকম কিছু একটা মানে হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আমার কাছে মনে হয় এটা তোমার একটা চিন্তা। আচ্ছা আর কেউ কিছু চিন্তা করতে পারতেছো যে সিলিকোসিস মানে কমপ্লিকেটেড সিলিকোসিস না, মানে সিলিকোসিস উইথ কমপ্লিকেশন। আচ্ছা আর প্রোগ্রেসিভ মেসিভ ফাইব্রোসিসটা হয় কি সাধারণত আপার জোনে হয় বা এত এক্সটেন্সিভ আসলে হওয়াটা আনলাইকলি যে একদম অল জোন তোমার ইনভলভ করে ফেলবে। তবে তুমি চিন্তা করছো সেটা দ্যাটস ওকে। এমন হতে পারে যে এটা একটা আলাদা প্যাথোলজি, এই জিনিসটা প্রোগ্রেসিভ মেসিভ ফাইব্রোসিস, তাই না? পিএমএল এ কোলোয়ার্কাস নিউমোকোনোসিস এবং সিলিকোসিসে আমরা পাই অনেক সময় টিউমারের মতো লাগে। আবার সিলিকোসিস কিন্তু তোমার মেলিগনেন্সিরও একটা প্রিডিসপোজিং কন্ডিশন, সিএ লাং এরও একটা প্রিডিসপোজিং কন্ডিশন হিসেবে কাজ করে। আরেকটা জিনিস স্যার হচ্ছে মানে মাথায় আসে স্যার মানে এর সাথে স্যার মানে আদার কোনো ডিজিজ থাকতে পারে কিনা মানে সিলিকার সাথে স্যার, মানে সেকেন্ড কোনো মানে প্যাথোলজি থাকতে পারে মানে না সেটা হিস্ট্রিতে তো তোমার দেয়া নাই। এখন এক্স-রে দেখে তোমাকে চিন্তা করতে হবে যে কোন ডিজিজের সঙ্গে মিলে কিনা। স্যার মানে টিবি আমার মানে ডিজিতে আছে, মানে এর সাথে কমপ্লিকেশন থাকতে পারে মানে টিবির সাথে সিলিকার রিলেশন কি? স্যার হচ্ছে মানে সিলিকোসিসের সাথে হচ্ছে স্যার সিলিকোসিস থাকলে স্যার টিবি হওয়ার প্রপেনসিটিটা স্যার অনেক বেশি থাকে। মানে কেন বেশি থাকে স্যার? ওই যে সিলিকা স্যার হচ্ছে ম্যাক্রোফেজকে স্যার করে মানে সাপ্রেস করে এবং টিবি গ্রোথটাকে স্যার প্রমোট করে মানে। হ্যাঁ ম্যাক্রোফেজ ওই সিলিকা খেয়ে নিজেই প্যারালাইজড হয়ে থাকে, সে আর এফবির সাথে কি ফাইট করবে, তাই না? ব্যাপারটা এরকম। তো ওইটা তো একটা কমন একটা টার্ম আছে সিলিকা এবং টিবি, ওইটার নাম কি? সিলিকোটিউবারকুলোসিস স্যার। হ্যাঁ সিলিকোটিউবারকুলোসিস, ভেরি গুড। তাহলে সিলিকোটিবিটা কিন্তু আমাদের মাথায় চলে আসতে হবে। এখানে এই যে পেচি অপাসিটি বলতেছি, পেচি বললেই তো সাথে সাথে তোমার টিবিটা চলে আসে। হ্যাঁ আর টিবিতে তো এরকম ফাইব্রোটিক চেঞ্জ হতেই পারে। তাহলে এবং সিলিকার সঙ্গে মানে সিলিকা যদি বলে যে একটা পালমোনারি ডিজিজ কমপ্লিকেশন, তোমার কিন্তু টিউবারকুলোসিস এবং সিলিকোসিসে অনেক সময় তোমার মেলিগনেন্সিও করে, কিন্তু সেটা কম। ডাইরেক্টলি রিলেশন আছে সিলিকোসিসের পেশেন্টের টিউবারকুলোসিস হওয়ার চান্স আমাদের এই গণমানুষের চেয়ে অনেক বেশি, আমার তোমার চেয়ে অনেক বেশি, ডিউ টু ফর দ্যাট রিজন। তুমি ভালো বলছো যে ম্যাক্রোফেজ রিলেটেড একটা ব্যাপার। আচ্ছা তাহলে এখন তুমি তো বলে ফেলো যে তিনটা মানে রেশনাল 3 ইনভেস্টিগেশন বলো। স্যার আমি স্যার এইচআরসিটি অফ চেস্ট করব স্যার, স্পুটাম ফর এএফবি করব স্যার, এএফবি এবং জিন এক্সপার্ট একসাথে বলে ফেলো। হ্যাঁ এএফবি অবলিক জিন এক্সপার্ট হসপিটাল দুইটাই লিখবা। হ্যাঁ জি স্যার। আর স্যার হচ্ছে আমি স্যার লাং ফাংশন টেস্ট স্যার করতে চাই। আচ্ছা তুমি দেখো 3 মোস্ট রেশনাল ইনভেস্টিগেশন, এখানে তোমাকে কিন্তু ব্লাইন্ড চেক দেওয়া হয় নাই যে তুমি অনেকগুলি লিখতে পারবা বা
হ্যাঁ তুমি রিয়েল লাইফে করো আর না করো, এখানে এই মুহূর্তে পেশেন্টের একটি প্রবলেম যদি টিউবারকুলোসিস হয়, তাই না, সে এখন হয়তো সিলিকোসিস নিয়ে তার হয়তো হেডেক নাই, সে হয়তো অনেকদিন ধরেই তার একজনের ডিজিজ নিয়ে আছে, কিন্তু যখনই সে টিউবারকুলোসিস ডেভেলপ করলো, আমরা ইচ্ছা করি তোমাকে বেশি ক্লু দেই নেই যে সে ফিভার, হিমোপ্টাইসিস অথবা ওয়েট লস এসব নিয়ে সে যখন তখন সে এই অপাসিটি রিলেটেড কারণে তোমার কাছে আসছে। এখানে কিন্তু লাং ফাংশনটা একটা টেস্ট হতেই পারে, কিন্তু তোমাকে রেশনাল একটা শব্দ দেওয়া হয়েছে এবং 3টা তোমাকে লিমিট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তুমি যখনই তোমার রেশনাল বলবে বা খুব কম বলবে, তুমি লিমিটেড থাকবা সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে বেশি ইনফরমেশন পাওয়া যাবে যেটাতে। যেমন তুমি স্পুরাম এএমপি এবং জিন এক্সপার্ট করছো, এটা দিয়ে কিন্তু তোমার টিউবারকুলোসিস ডায়াগনোসিস হয়ে যাবে, তাই না? তাহলে এইটা একটা খুব রেশনাল এবং একটা খুবই একটা সহজলভ্য এবং কম খরচের একটা পরীক্ষা। পরীক্ষায় বললে তোমাকে এইচআর ভাই যখন বলবা, তুমি এইচআরসিটির আগে অবশ্যই এই সিম্পল স্পুরাম টেস্ট আগে বলবা। আর কি করতে চাচ্ছ এরকম কম খরচে? স্যার এখন মানে স্যার এমটি টেস্ট কি এখানে বলা যাবে স্যার? এমটি টেস্টটা তোমার যেখানে মাত্র 3টা পরীক্ষা, একটা ডিজিজ ডায়াগনোসিস করবা, এমটি ধরো যে পজিটিভ আসলো, এমটি পজিটিভ দিয়ে তো আমি সরাসরি বলতে পারবো না যে তার এনটিটিভি দিতে হবে, তাই না? এমটি পজিটিভ দিয়ে আমি হয়তো ধরতে পারি এটা এক্সপোজারের জন্য হয়েছে। আবার এমটি যদি নেগেটিভ আসে তখন তো আর তুমি ধরে নিলাম যে তার ইমিউনোসাপ্রেশন আছে, কিন্তু আমার তো ট্রিটমেন্টে কোনো হেল্প হলো না। এই যে আমরা এই পেশেন্টের দেখো, যখনই একটা পেশেন্টের এরকম ভলিউম লস হবে, তখন আমরা যেটা বললাম যে আইদার এটা প্যারেনকাইমাল কোনো প্যাথোলজি, ধরো টিউবারকুলোসিস দ্বারা হলো তার ভলিউম কমে গেছে, এই জন্য ডায়াফ্রাম উপরে উঠে গেছে, হার্ট শিফট হয়ে গেছে। আরেকটু হলো এন্ডোমেট্রিয়াল কোনো কিছু দ্বারা তো হতে পারে, তার মেলিগনেন্সি হতে পারে না, এরকম একটা কলাপস লাইক ফিচার। তাহলে ব্রঙ্কোস্কোপি করব। আচ্ছা, এখন ব্রঙ্কোস্কোপির চেয়ে রেশনাল কি টেস্ট আছে ফর মেলিগনেন্সি, যেটা আমরা কম খরচে করতে পারি, ধরো 50 টাকা 100 টাকা? স্পুটাম ফর ম্যালিগন্যান্ট স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল। হ্যাঁ, তুমি ওই স্পুটাম রেখে যদি ব্রঙ্কোস্কোপি আর সিটি স্ক্যানে চলে যাও তাহলে কিন্তু হবে না, কারণ তোমার কিন্তু হাত পা বাঁধা। মাত্র 3টা পরীক্ষা করবা, আবার সেটাও আবার রেশনাল হতে হবে, যে ওইটা দিয়ে তোমার স্পুটামে ম্যালিগন্যান্ট সেল পেলে তো তুমি একটা বিরাট একটা ক্লু পেয়ে গেলা, স্পুটামে এএফবি জিন এক্সপার্ট পজিটিভ হলে তুমি একটা বিরাট ক্লু পেয়ে গেলা। আচ্ছা, আর কি করতে চাও বলো তো দেখি আরেকটা। হোয়াই নট সিবিসিএসআর? তুমি সব জায়গাতেই এনি রেশনাল ইনভেস্টিগেশনে তোমাকে সিবিসিএসআরটা মেনশন করতে হবে। সিবিসিএসআর তোমাকে অনেক ক্লু দিবে না? ধরো এই পেশেন্টের ইএসআর 120, তুমি কিন্তু একটা গাইড পেয়ে যাবা যারে এটা তো টিউবারকুলোসিস, ঠিক আছে? তো সিবিসিএসআর তুমি রাখবা, এটা কম খরচের মধ্যে। তোমাকে যদি 4 নাম্বার একটা কন্ডিশন বলে যে 4 রেশনাল, এখন তোমাকে ব্রঙ্কোস্কোপিও করা যেতে পারে, তোমার কাছে 2টা অপশন আছে, ব্রঙ্কোস্কোপি এবং এইচআরসিটি চেস্ট, তুমি 2টার মধ্যে কোনটা বেছে নিবা? স্যার ব্রঙ্কোস্কোপি বেছে নিব স্যার। ব্রঙ্কোস্কোপির চেয়ে তোমার এইচআরসিটিটা বেছে নিলে ভালো হবে, কারণ ব্রঙ্কোস্কোপি তুমি ব্রঙ্কাসের ভিতরে এটা দেখলা, কিন্তু এইচআরসিটিতে হবে কি, তুমি একটু সিলিকোসিস নিও, এখানকার নোডুলার যে স্ট্রাকচারগুলি, নোডুলার যে প্যাথোলজিটা, এটা সম্বন্ধে তুমি একটু ক্লু পেয়ে গেলা, ঠিক আছে? আর এইখানেও ওই যে প্যারেনকাইমাল ফাইব্রোসিসের এক্সটেন্টটা তুমি দেখতে পারতেছো, এটা তোমার এইচআরসিটি চেস্ট হলে তোমার বেটার। আবার তুমি যদি বলো যে আমি এখানে একটা এডিশনাল শ্যাডো পাচ্ছি, আমি একটা কন্ট্রাস্ট দিয়ে সিটি করতে চাই, সেটাও হতে পারে যে এইটা কোনো কন্ট্রাস্ট নিচ্ছে কিনা, একটা হাইলার রিজিয়নে একটা তোমার হাইলার লিম্ফ নোডের মতো অথবা মাসের মতো একটু আছে, ঠিক আছে? তাহলে এগুলি আসলে কি ভেরিয়েবল, তোমার একদম 3টাই যদি চায় সেক্ষেত্রে তুমি ওই 3টা বলবা, তারপরে চাইলে হয়তো তোমার 5টা চাবে, যে ব্রঙ্কোস্কোপি, এইচআরসিটি চেস্ট। কিন্তু যখন তোমার মাথায় সিলিকোসিস ঢুকছে, তখন ব্রঙ্কোস্কোপির চেয়ে এইচআরসিটি চেস্ট তোমাকে বেশি ইনফরমেশন দিবে, হোল লাং জুড়ে কোথায় কোথায় নোডুল আছে, মিলিয়ারি মটলিং বা মিলিয়ারি শ্যাডো আছে কিনা সেগুলি দেখানোর জন্য। তো হ্যাঁ, ঠিক আছে। আর তোমাকে যদি আরো ইনভেস্টিগেশন দেয়, আরো দেয়, আরো তুমি বাড়াতে পারবা, কিন্তু যখন তোমার হাত পা লিমিটেড থাকবে, হাত পা বাঁধা থাকবে, দেন তুমি সিবিসি, স্পুটাম, এএফবি জিন এক্সপার্ট, স্পুটাম, কি বলা যায়, ম্যালিগন্যান্ট সেল, এগুলির মধ্যে তুমি ঘুরপাক করবা।
এখানে দেখো আমরা কিন্তু গ্রাম স্টিনিং সিএস এর চেয়ে নিউমোনিয়ার চেয়ে টিবিটাকে বেশি গুরুত্ব দিয়েছি, নিউমোনিয়ার চেয়ে মেলিগনেন্সিকে বেশি গুরুত্ব দিয়েছি। আমাদের গ্রাম স্টিনিং সিএস কিন্তু একটা ভেরি বেসিক ইনভেস্টিগেশন, কিন্তু এখানে যেহেতু তোমাকে মাত্র 3টা দেওয়া হয়েছে, তুমি ওই গ্রাম স্টিনিং সিএস এর পরিবর্তে তুমি মেলিগনেন্সি এবং এবিসিএস এর দিকে ছিলা, ইনক্লাইন্ড ছিলা। সেটা কেন? আমি রাইটলি ছিলা, সেটা কেন? হোয়াই নট নিউমোনিয়া? সুপারহেডেড নিউমোনিয়া অবশ্য হতেও পারে, হোয়াই নট নিউমোনিয়া? স্যার নিউমোনিয়া তো স্যার এইভাবে মেডিসিনাল শিফটিং খুবই আনলাইকলি, মানে হ্যাঁ মেডিসিনাল শিফটিং হবে না, তাই না? এখন এমন যদি হয় যে মেডিসিনাল শিফটিং হওয়ার প্যাথোলজি আগে থেকেই আছে, তার উপর সুপারহেডেড ইনফেকশন আছে, আমি যদি বলতাম যে এখানে পেশেন্টের 2 দিন ধরে কাশি জ্বর, তখন বলতে পারতাম যে আগের প্যাথোলজির উপর এখন একটা সুপারহেডেড ইনফেকশন না, এই জন্য রিসেন্ট অনসেট, আমরা তো কোনো ক্লু দিইনি। সো হোয়েন দেয়ার ইজ মেডিসিনাল শিফটিং, সেক্ষেত্রে তোমাকে কি বলা যায়, সেক্ষেত্রে তোমাকে এই একিউট ইনফেকশন বা নিউমোনিয়া কনসলিডেশন ওটা চিন্তা না করাটাই ভালো। কনসলিডেশন তো উপরে থাকবে, ও তো আর মেডিসিনামকে নাড়াচাড়া করবে না, এদিক সেদিক করবে না। ঠিক আছে, ভেরি গুড। তাহলে অমিত আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি তারপরে প্রশ্ন অ্যানসার দাও। স্যার হোয়াটস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট হিস্ট্রি টু ডিসাইড ট্রিটমেন্ট প্ল্যান? স্যার এখানে স্যার কোন টিবি পেশেন্টের কন্ট্যাক্টে গেছে কিনা এই হিস্ট্রিটা তো নিতে পারি স্যার, অথবা ওয়েট লস এর সিগনিফিক্যান্ট ওয়েট লস, যদি সিগনিফিক্যান্ট তুমি ওয়েট কিন্তু লস থাকে অলরেডি স্যার। ডায়াগনোসিস করে ফেলছো। আচ্ছা, অমিতের আগে হ্যাঁ না, তুমি যে ইনভেস্টিগেশন রিলেটেড কিছু বলবা? না, ইনভেস্টিগেশন ঠিকই আছে। 3টা যদি বলে তাহলে তো বলে সিবিসি ইএসআর, তারপর স্পুটাম ফর এফবি জিন এক্সপার্ট, আর 3 নম্বরে আসলে আমি বলতে চাই যে একটা সিটি স্ক্যান অবশ্যই করা উচিত, কারণ এটা হচ্ছে স্টোন ক্রাশার। এখানে 2টা ডায়াগনোসিস তো আমার মাথায় অবশ্যই থাকবে এই চেস্ট এক্সরেটা দেখার পরে, টিবি আর সিলিকোসিস। তো টিবি সিলিকোসিস যদি থাকে এই 2টাকেই আমি ধরতে পারবো আসলে একটা এখন এইচআরসিটি। তুমি কি সিটি স্ক্যান দিয়ে সিবিসি বাদ দিবা, নাকি না এই সিবিসি নিয়ে সিটিটা বাদ দিবা? কোনটা বাদ দিতে চাচ্ছ? না, সিবিসিটা তো রাখবেনই। সিবিসি স্পুটাম রেখে তার সাথে ও স্পুটামের আচ্ছা, সবগুলো একসাথে তুমি ওই রাখলেই হয়। টেকনিক অ্যাপ্লাই করতে চাচ্ছ যে সিবিসি হ্যাঁ এসআর হ্যাঁ। একটা, আর স্পুটাম ফর স্পুটাম ফর না, এ বি এপি জিন বললাম, এক্সপার্ট মেলিগন্যান্ট সেল এক লাইনে। ম্যালিগন্যান্ট সেল একটা, আর একটা হচ্ছে যে সিটি স্ক্যান, এইচআরসিটি। হ্যাঁ এই কারণ টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে, কারণ স্পুটামটাকে আমি একটা প্যারামিটার ধরলাম, তারপর হ্যাঁ একটা এই প্যারামিটার। আর হ্যাঁ এইচআরসিটিটা আসলে এখানে করাটা আমার মনে হয় উচিত। যেখানে আমি না, সিলিকোসিস তা তো চিন্তা উচিত, কিন্তু করতেছি। তোমার যে সংখ্যা যে কমাই দিছে শর্ত সাপেক্ষে, শর্ত আচ্ছা, প্রযোজ্য, সেটা যদি সেজন্য আপনি হ্যাঁ স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল দিয়ে 3 নাম্বার করতে চান করতে পারেন, ওইটা সমস্যা নাই। তবে এখানে আসলে তাহলে আমরা স্পুটাম এইচআরসিটিটা মেলিগন্যান্ট সেল এফবি জিন এক্সপার্ট এটাকে আমরা এক লাইনে রাখি, স্পুটাম গুলি সব এক। আর হলো সিবিসি এসআর ছাড়া মানে অনেক মানে কি ছাড়া সিবিসি এসআর ছাড়া শুরু করলে কিন্তু খুব মাইন্ড করে। আর যেখানে আমি টিবি চিন্তা করছি সেখানে সেখানে আসলে টিউবারকুলোসিস চিন্তা হ্যাঁ করতেছে। সিবিসি ইএসআরটা করা উচিত আসলে। লং কেসে কখনোই মুখ দিয়ে প্রথমেই এইচআরসিটি বের করে ফেলবা না, তাহলে কিন্তু না, সেটা পরীক্ষা সেটা ওইখানে 3 শেষ। নাম্বার, 3 নাম্বারে সেটা এইচআরসিটি এখানে বলুক। হ্যাঁ, শুরু করবা এবং তোমরা অস্পিতে একটা প্র্যাকটিস করবা, যে মুখে যেটা বলবা সেটাই প্র্যাকটিস করবা। যদি অস্পিতে এলোমেলো লেখা যায়, এখন এই অস্পির এলোমেলো লেখার জন্য তুমি পরীক্ষা কিন্তু এলোমেলো বলবা, এবং তুমি একই জিনিস বলবা, শুধু একটা আগে একটা পরে বলার জন্য কিন্তু তোমার পরীক্ষা ভালো খারাপ হবে। তুমি যদি আমি স্যারের নাম নিতে চাচ্ছি না, ওই স্যারের কাছে যদি প্রথমে সিটি স্ক্যান বলো আর 2 নম্বরে সিবিসি বলো, এই উনি আর তোমার কথা শুনতে যাবে না। কারণ আগে বেসলাইন, আগে কম দামি পরীক্ষাগুলি, আগে হ্যাঁ নন হ্যাঁ ইনভেসিভ গুলি, হ্যাঁ সেগুলি হ্যাঁ আগে সিবিসি এসআর স্পুটাম, তারপরে স্পুটাম, এইচআরসিটি। হ্যাঁ, তারপরে এইচআরসিটি, আর 4 নম্বরে যদি তারপরে বলে এফওবি করা যেতে পারে, কারণ এই ধরনের এক্সরেতে দেখা যেতে পারে যে আসলে এন্ডোব্রঙ্কিয়াল লিশনও আছে। কিন্তু এইখানে যেহেতু আপনি বলেই দিয়েছেন যে এটা স্টোন ক্রাশার ইন্ডাস্ট্রিতে কাজ করে, তখন আসলে আমাদের একটা মানে ডায়াগনোসিস হয়ে যাওয়া উচিত আসলে। তখন আমার ডাইভার্সিফাইড অনেক কিছু চিন্তা করার আসলে কিছু নাই এখানে। না ওই যদি কমপ্লিকেশন মেলিগনেন্সি যদি হয়, হ্যাঁ যদি তো অনেক কিছু হতে পারে, তাইলে সেটা 4 নম্বরে এফওবি বলা যেতে পারে, কারণ এরকম চেহারা নিয়ে অনেকেই ব্রঙ্কিয়াল কার্সিনোমা আসে, এরকম কার্সিনোমা প্যাচি আসতে পারে, অপাসিটি নিয়ে। যেহেতু হ্যাঁ ভলিউম লস। হ্যাঁ আমরা ভলিউম লস। আমরা কমন একটা ব্যাপার ফলো করব, যখনই ভলিউম লস হবে তখনই আমরা চিন্তা করব হয় প্যারেনকাইমা ডেস্ট্রয়েড বাই টিউবারকুলোসিস অর লাইক ডিজিজ,
অথবা অ্যান্ড্রোবঙ্কিয়াল কোনো কিছু। তারপরে আমরা ইভালুয়েট করব সেই অপাসিটিটার ক্রাইটেরিয়া কেমন, এটা কি, সেরকম আর কি। শারমিন সুলতানা আছো? শারমিন সুলতানা? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার কি একটা পেশেন্টের কথা মনে আছে জি এক্সট্রা জি বেডে ছিল, হ্যাঁ সিলিকোসিস পেশেন্টের এরকম স্যান্ড এক্সপোজার ছিল, জি স্যার, তারপরে আমাদের হ্যাঁ হ্যাঁ একদমই এই পিকচারের মতোই ছিল ওইটা স্যার, এফওবি করেছিলেন আপনি। হ্যাঁ, পরে মেলিগনেন্সি আসছিল তাই না? স্যার এরপরে তো পেশেন্টটা চলে গিয়েছিল, আমরা একদম ম্যালিগনেন্সি কনফার্ম করতে পারিনি। তার একটা নেকে একটা হার্ড লিম্ফ নোড ছিল। হার্ড লিম্ফ নোড ছিল, জি স্যার। সেটা কি এফএনসি যদি এফএনসি করা হয়েছিল না, না তার আগে চলে গেছে? না, তার আগেই স্যার আমরা দিয়েছিলাম, কিন্তু উনি রিপোর্ট নিয়ে আসেনি, চলে কিন্তু গেছে। তার সিলিকোসিস কিন্তু ছিল। হ্যাঁ সিলিকোসিস ছিল, সাথে এবং এইরকমই স্যার, এই যে ফাইব্রোসিস এক সাইডে এরকম পিকচারই ছিল স্যার। হ্যাঁ, এরকমটা ছিল। তার মানে আমাদের মানে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স হলো একটা সিলিকোসিসের পেশেন্ট, তারপরে মানে হার্ড লিম্ফ নোড ইন দ্য নেক, আমাদেরকেও সে ইভালুয়েট করার সময় দেয় নেই, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট এসে নিয়ে চলে গেছে যে আর দরকার নেই। তো তার মানে আর সিলিকোসিস থেকে মেলিগনেন্সি হতে পারে, যেহেতু এটা একটা ফাইব্রোটিক প্রসেস, ক্রনিক একটা ফাইব্রোটিক প্রসেস এটার জন্য। তাহলে আমরা আবারও রিপিট করি যে এরকম একটা সংকুচিত লাং যদি হয় কোনো সাইডে, রাইট বা লেফট, তাহলে তাকে আমরা প্যারেনকেমাল অপাসিটি চিন্তা করব, এট দ্য সেম টাইম অ্যান্ড্রোবঙ্কিয়ালও চিন্তা করব। এখন সেটা কি অ্যান্ড্রোবঙ্কিয়ালটা প্রথম চিন্তা করব না প্যারেনকেমাল অপাসিটি চিন্তা করব, এইটা হলো যে তোমার এক্সপার্টাইজ। যদি এরকম পেচি অপাসিটি থাকে, এরকম যদি ফাইব্রোটিক ব্যান্ড থাকে, যদি হোমোজেনাস না হয়, হ্যাঁ, এবং টিবির হিস্ট্রি থাকে, তখন আমরা চিন্তা করব যে এটা ফাইব্রোসিস। তারপরেও ডাবল প্যাথোলজি হতে পারে, সিলিকোসিস মনে করে একদিকে টিউবারকুলোসিস করছে, আবার আরেক দিকে সে মেলিগনেন্সিও করছে, সেটাও সম্ভব, অসম্ভব কিছু নেই। সুতরাং তোমরা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ যখন আগাতে থাকবা, ইউ দেন নেক্সট স্টেপ তুমি ব্রঙ্কোস্কোপিটাও অ্যাড করে দিবা। ভাই ভাই যদি তোমাকে বলে ক্রস করে যে কেন তুমি করতেছো, তুমি এক্সপ্লেনেশন দিবা। আবার আমরা অমিতের কাছে ফিরে যাই। অমিত, আমরা কিন্তু অলমোস্ট ডায়াগনোসিস করে ফেলছি, এখন ডিসিশন মেকিং এর জন্য তুমি তাকে কি হিস্ট্রি জিজ্ঞেস করবা, কারণ তার কন্ট্রাক্ট হিস্ট্রির উপর ভিত্তি করে তো এমন নয় যে আপনি তার সাথে কন্ট্রাক্টে ছিলেন সেজন্য আপনার ওষুধ আমি মানে 3 দিন বেশি খাইতে হবে, তা তো না। অলমোস্ট আমরা ডায়াগনোসিসে চলে গেছি। কি এমন সিগনিফিকেন্ট ওয়েট লস হিস্ট্রি পাবো স্যার? হ্যাঁ, না সিগনিফিকেন্ট ওয়েট লস হিস্ট্রি। অমিত, তুমি একটু চিন্তা করো যে একটা টিবির পেশেন্টকে তুমি যখন টিবির ড্রাগ দিবা, হ্যাঁ, প্ল্যান করবা যে আমি টিবি ড্রাগ দিব, তখন তাকে আরেকটা মোস্ট ভাইটাল কোশ্চেন যেটা আমরা করব সেটা কি বলো? ম্যাডাম আগে কোন অ্যান্টিটিবি ড্রাগ খেয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এই কথাই তোমাকে জিজ্ঞেস করতে হবে না? এইটাই, এই যে তার যে ট্রিটমেন্ট প্ল্যান, তাকে কি তুমি ক্যাটাগরি 1 দিবা নাকি রিট্রিটমেন্ট দিবা, মানে ক্যাটাগরি 2 দিবা, সেটা তো এই একটা প্রশ্নের উপর অনেক কিছু নির্ভর করতেছে, তাই না? টোটাল মানে ড্রাগ তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন পেশেন্টকে তুমি যদি জিজ্ঞেস না করো, তাহলে তো তুমি দিয়ে দিলা ক্যাট 1, আর পেশেন্ট তো এটা বলার প্রয়োজন মনে করবে না যে আগের খাওয়া আগে খাইছি, এখন যা দে তা খাবো। উনি তো এটার ইম্পর্টেন্স জানে না, হোয়াই এন্ড হাউ জানে না। এইখানে মনে হয় আরেকটা কোশ্চেন যদি আপনি বেশি দিতেন তাহলে এই কোশ্চেনের উত্তরটা একটু সহজ হতো। মানে এই ইনভেস্টিগেশনের পরে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস বলে তারপরে এই কোশ্চেনটা করলে ওদের জন্য সহজ হতো বেশি। না, যখন নাকি বলা হবে যে হিস্ট্রির উপর ট্রিটমেন্ট প্ল্যান নির্ভর করবে একটা, তখনই মাথার মধ্যে টিউবারকুলোসিস চলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। হ্যাঁ, কারণ মেলিগনেন্সির মধ্যে এমন কিছু না যে আপনার এই হিস্ট্রির উপর ডিপেন্ড করে আমি মেলিগনেন্সির কেমোথেরাপি ঠিক করব না, তাই না? বা আপনি কত বছর ধরে সিলিকা এখানে কাজ করতেছেন তার উপর নির্ভর করে কিন্তু আমরা কোনো ট্রিটমেন্ট ঠিক করব না। বা অলমোস্ট তো সিলিকার ট্রিটমেন্ট নাই, তাকে আমরা শুধুমাত্র এক্সপোজার প্রিভেনশনটাই। যখন তোমার মাথায় আসবে, তোমাকে প্রশ্ন করবে যে তুমি একটা পয়েন্ট বলো যে হিস্ট্রি পয়েন্ট যার উপর নির্ভর করে তার ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্ট ডিউরেশন, ড্রাগের সংখ্যা এগুলি নির্ভর করবে, তখনই তোমার মাথায় চলে আসবে যে দিস ইজ টিবি। টিবি ছাড়া আর অন্য ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট না। এবং তোমার কাছে মাত্র একটা চাওয়া হয়েছে, একটা চাওয়া হওয়ার কারণে আরো বেশি তোমার সিগনিফিকেন্ট যে এটা আসলে টিউবারকুলোসিস। সেজন্য তুমি যদি সবগুলি প্রশ্ন পড়ো, তখনই কিন্তু তুমি বুঝে ফেলবা যে আসলে যিনি প্রশ্ন করেছেন
তার মনের মধ্যে কি আছে, যে সিগনিফিকেন্ট হিস্ট্রি আর কি হতে পারে। এই আমাদের কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ভুল করা যাবে না। তুমি যখনই যে পেশেন্টকে যখন এনটিটিভি প্রেসক্রাইব করবা, তুমি জিজ্ঞেস করবা যে আর কতবার খেয়েছেন। প্রথমবার বলবে একবার, এরপরে বলে যে আরেকটু চিন্তা করে দেখেন তো, পরে বলবে 2 বার, এরপরে আরেকটু চিন্তা করে দেখেন তো, তো আপনার জন্মের আগে আরেকবার খাইছিলাম, বুঝছো? এটা কিন্তু সে আস্তে আস্তে দেখা যায় যে বাড়তে থাকে। সুতরাং এটা খুব ভালো করে একবারই আবার বিশ্বাস করবা না। প্রথমে বলতে পারে যে না আগে খাইনি, তারপরে আস্তে আস্তে তোমার এটা বের হয়ে আসবে। এই জন্য মেটিকুলাস হিস্ট্রি টেকিং ইম্পর্টেন্ট। এখন অমিত তুমি বলো তো, যে আমরা যদি তাকে রিট্রিটমেন্ট দেই, পেশেন্ট যদি বলে যে আগে আমি এনটিটিভি খেয়েছিলাম, এখন যে নতুন পরিপত্র অনুযায়ী, নতুন সিস্টেম অনুযায়ী আমরা তাকে কত মাস ট্রিটমেন্ট দিব? স্যার 9 মাস, 9 মান্থ স্যার। ক্যাটাগরি 2 9 মাস দেই এখন আমরা? না স্যার, 9 মাস না। ফেজ বি থেকে বলো একজন। 6 মাস দেন না স্যার, 6 মাস সাথে লেভেল সিস্টেম থেকে অ্যাড করে দেন। হ্যাঁ, মানে অনল এবং সাইফুর তোমরা দুজনেই কারেক্ট। 6 মাস আগে কিন্তু 2 1 5 এভাবে ভাগ করতাম। 2 মাস একরকম, তার 5টা ড্রাগ, তারপরে পরের 1 মাস হলো তোমার 4টা ড্রাগ, তারপরের 5 মাস 3টা ড্রাগ। এখন কিন্তু এটা নাই। এখন একদম সরাসরি প্রথম দিন যে ওষুধ দিয়ে শুরু, শেষ দিন সে ওষুধ দিয়ে শেষ। জাস্ট 4FDC এর সাথে লেভোফ্লক্সাসিন, তাই না? 5টা ড্রাগ 6 মাস খাবে, এটা কিন্তু জানতে হবে। 6 মাসই ডিউরেশন 6 মান্থ, কিন্তু সাথে লেভোফ্লক্সাসিন এড, আর স্ট্রেপ্টোমাইসিন বিদায়। স্ট্রেপ্টোমাইসিন আর আমরা ইউজ করি না। এটা এখন হলো যে রিট্রিটমেন্টের ট্রিটমেন্ট প্রোটোকল। 9 মাস বা 8 মাস কিন্তু আর বলা যাবে না। তো ঠিক আছে, আমরা আরেকটা আছে, এটার পরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে এটা যদি আলটিমেট ডায়াগনোসিস বলে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, কিছু বলতে চাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলবা, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল এক্সরে জন্য। এক্সরেতে স্যার মিডিয়াস্টিনাম শিফট হলে কি স্যার ট্র্যাকিয়া শিফট হবে, এটা কি নেসেসারি স্যার? ম্যান্ডেটরি না। যদি এমন হয় যে নিচের দিকে ফাইব্রোসিস বেশি, তাহলে তোমার হার্ট শিফট হবে। আবার যদি উপরের দিকে ফাইব্রোসিস বেশি হয়, ট্রাকিয়া শিফট হবে। আর ওভারঅল মোটামুটি দুই দিকেই যদি হয়, তাহলে হার্ট ট্রাকিয়া দুইটাই শিফট হবে। একদম ট্রাকিয়া শিফট হইতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা স্যার। আর স্যার ট্রাকিয়া শিফট হলে মিডিয়াস্টিনাম শিফট হবে, এটা কি বলতে পারবো? হ্যাঁ বলতে পারবা। মিডিয়াস্টিনাম বলতে কি বোঝাচ্ছে বলো ম্যাডাম? হার্ট ইনক্লুড সুপিরিয়র মিডিয়াস্টিনাম, মিডল মিডিয়াস্টিনাম, মানে দুটাই আর কি। না মিডিয়াস্টিনাম শিফট করলে আমরা যেরকম এর আগে এগুলোতে বর্ণনা করেছিলাম, মিডিয়াস্টিনাম শিফট করার সাথে ট্রাকিয়া শিফট করেছে। আজকেরটা মিডিয়াস্টিনাম, ট্রাকিয়া তো পার্ট অফ মিডিয়াস্টিনাম। ট্রাকিয়া মিডিয়াস্টিনামের মধ্যেই হচ্ছে তোমার ট্রাকিয়া। তো তুমি যদি মিডিয়াস্টিনাম বলো, তাহলে কিন্তু হার্ট শ্যাডোটাও বোঝায়, কার্ডিয়াক শ্যাডোটাও বোঝায়। আর তুমি যদি আলাদা আলাদা করে বলো যে ট্রাকিয়া শিফটেড, কার্ডিয়াক শ্যাডো শিফটেড, তাহলে তুমি আলাদা করে বললা। যখন তোমার দেখলা যে একটা পার্ট শিফট হয়েছে আর এক পার্ট হয় নাই, তুমি আলাদা করেই বলো। এখানে ট্রাকিয়া না বলে বলবা না, তুমি বলবা যে কার্ডিয়াক শ্যাডো শিফটেড টু দ্য লেফট, সেটা বলতে পারো। সেখানে তো পুরো মিডিয়াস্টিনাম বলা মানেই তুমি বুঝাচ্ছ ট্রাকিয়া, সব মিলিয়ে। তো দুইটা যদি না হয়, তাহলে তুমি মিডিয়াস্টিনাম বা লোয়ার মিডিয়াস্টিনাম বলতে পারো এইভাবে, কিন্তু আলাদা করে বলাই ভালো। তাহলে তাহলে আজকের এক্সট্রাটার ফাইন্ডিংস এ আমরা মিডিয়াস্টিনাম শিফটিং বলবো নাকি কার্ডিয়াক শ্যাডোটা বলো? যে কার্ডিয়াক শ্যাডো শিফট টু দ্য লেফট। হ্যাঁ জি। আজকে তো ট্রাকিয়াটা শিফটেড মনে হচ্ছে লেফট, একটু সামান্য। ওইটা কিন্তু আসলে এটা একটু রোটেশন আছে। হ্যাঁ, রোটেশন আছে। ট্রাকিয়া শিফটেড না, কিন্তু লোয়ার ফাইনাস প্রসেস থেকে হ্যাঁ ট্রাকিয়া ওখানে শিফটেড আছে, রোটেশন আছে। হ্যাঁ, ট্রাকিয়া শিফটেড না। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি এভাবে লিখতে পারো যে ওই যে অসপিস যে টেকনিক, মেডিসিনাল শিফটিং অবলিক হার্ট শিফটেড টু লেফট। হার্ট শিফট হলো কিন্তু মেডিসিনাল শিফটিং। হ্যাঁ, আর তোমার মধ্যে যদি একটু কনফিউশন থাকে যে আমার এটা অ্যাকসেপ্ট হয় কিনা তুমি দুইটাই লেখো, অবলিক দিয়ে বা ব্র্যাকেট দিয়ে একটা লিখে দাও। হার্ট শিফটেড টু লেফট, ব্র্যাকেটে লেখো মেডিসিনাল শিফটিং। তাহলে ওইখানে প্রশ্নকর্তার মনের মধ্যে যেটা আছে সেটার সঙ্গে তোমার মিলে যাবে। এই পেশেন্টের this patient is from our outdoor
এই যে এটা হলো রিপোর্ট, জিন এক্সপার্ট রিপোর্ট, এবং রিসেন্ট কিন্তু এই 6 তারিখের রিপোর্ট। এটা কি বার্ডেন, কি এমটিবি বার্ডেন দেখা যাচ্ছে? জি স্যার, হাই বার্ডেন। হাই বার্ডেন এই পেশেন্টের মানে সিলিকো টিবি তো আছেই, এবং দিস ইজ আর আসলে এত এক্সটেন্সিভ দেখাই যাচ্ছে। এই যে এই চেহারা দেখে তোমরা তোমাদের চোখটাকে একদম জহুরির চোখের মতো করে ফেলবা। এই যে এই এরিয়াটুকু, এই এরিয়ার পেচি অপাসিটি, তার কিন্তু বাইলেটারাল টিবি কিন্তু এখানে তো আছেই, এখানেও একটু টিউবারকুলোসিস আছে। এটা বাইলেটারাল টিবি উইথ সিলিকোসিস উইথ ফাইব্রোসিস অফ লেফট লাং, সবগুলি তোমার ডায়াগনোসিসের অংশ, যদি এখানে ডায়াগনোসিস চাওয়া হয়নি। এখানে ফাইব্রোসিস আছে, আর ফাইব্রোসিস কিন্তু টিবির ফরে যায়। টিবির ফরে যায়। ফাইব্রোসিস যখনই একটা প্যাচি অপাসিটির সাথে আবার ফাইব্রোসিসও থাকবে, তখন এটা মোর গোজ ইন ফেভার অফ টিবি। হ্যাঁ, তাহলে তার টিবি বাইলেটারাল এই জন্য যে এই দিস ওয়ান পেচি যে শাহিন একদিন বলতেছিল যে পেচি অপাসিটি, এটা যদি টিপিক্যাল না, আরো টিপিক্যাল তোমাকে দেখাবো। এইগুলোর যে পেচি অপাসিটি, একটু পেচি অপাসিটি, এইখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এখানে পেচি অপাসিটি আছে, এখানে তো আছেই। সো আর এটা তো তোমার হার্ট শ্যাডো, এটা কিন্তু হার্ট শ্যাডোর উপরে। তাহলে বাইলেটারাল টিউবারকুলোসিস উইথ লেফট সাইডেড ফাইব্রোসিস উইথ সিলিকোসিস উইথ, হ্যাঁ মানে এগুলি হলো যে প্যাথোলজি ফাইন্ডিং। এখানে দেখো তার এমটিবি ডিটেক্টেড এবং বার্ডেন ইজ হাই। একটা জিনিস যেহেতু আমরা রিপোর্ট এখানে নিয়ে আসছি, এখানে এটা দিয়ে কি বোঝায় শাহিন তুমি বলো? এই যে রিফ রেজিস্ট্যান্স মানে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আছে কিনা, বুঝছো? যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স কিন্তু অলওয়েজ খেয়াল করবা, এখানে কি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আছে? নট ডিটেক্টেড বলছে, নট ডিটেক্টেড। তুমি অনেক সময় হয় কি যে এমটিবি ডিটেক্টেড দেখে আর কোনো দিকে খেয়াল করলা না, এটা হাই কিনা লো, যদিও হাই লো যাই হোক ট্রিটমেন্ট একই হবে, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স ডিটেক্টেড, তুমি তাকে এনটিটিভি দিয়ে দিলা, তুমি কিন্তু একটা বড় ভুল করে ফেললা। কি ভুল করলা? এখানে তোমার কি করার কথা ছিল? মনে করো যে এখানে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স ডিটেক্টেড আসলো, তখন আমার কাজ কি হবে? তানভীর বলো, তানভীর। ড্রাগ রেজিস্ট্যান্ট হ্যাঁ, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আসলে আমার কাজ কি হবে? আচ্ছা, ফেজ বি প্রথম দিক থেকে বলো। স্যার আমরা প্রথম স্যার যে মানে ড্রাগ রেজিস্ট্যান্স ইউজিং এর তখন এফবি কালচার এন্ড ডিস্ট এর জন্য পাঠাবো স্যার। আচ্ছা, এফবি কালচার ডিস্ট এর জন্য পাঠাবা। ট্রিটমেন্ট কি দিবা? ডিস্ট রিপোর্ট আসতে তো তোমার সময় লাগবে। আচ্ছা আমরা স্যার শুরু করব স্যার, যদি মানে কি ট্রিটমেন্ট শুরু করবা? তুমি কি রিট্রিটমেন্ট শুরু করবা নাকি অন্য কোনো কিছু শুরু করবা? না স্যার আমরা ট্রিটমেন্ট হিস্ট্রি জিজ্ঞাসা করব স্যার, এটা কি প্রথম নাকি মানে প্রথম তো টিবি হিস্ট্রি জিজ্ঞাসা করব স্যার? না, ধরো এটা প্রথমেই। তুমি কি তাকে এমডিআর এর চিকিৎসা শুরু করবা নাকি রিট্রিটমেন্টের চিকিৎসা শুরু করবা? এখানে যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আসে, স্যার এমডিআর ট্রিটমেন্ট শুরু করতে স্যার তো হ্যাঁ স্যার তাহলে আমরা তো আগে অবশ্যই তার মানে পাঠাতে হবে স্যার এমডিআর। হ্যাঁ তুমি সব হিস্ট্রি নিবা, এটা কি কারণে এটা হলো বা কি জন্য সে এমডিআর ডেভেলপ করলো, এটা কি প্রাইমারি এমডিআর নাকি তার রিপিটেড এনটিটিভি এলোমেলো হওয়ার কারণে হয়েছে, এই কারণে। যখন তুমি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স পাবা, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স মানেই কিন্তু এমডিআর না, এমডিআর এর ডেফিনিশন তো আইএনএস এন্ড রিফাম্পিসিন রেজিস্ট্যান্স, আমাদের তো আইএনএস এখানে অপশন নাই। তো রিফাম্পিসিন রেজিস্ট্যান্স পেলে এটা একটা পলি রেজিস্ট্যান্স বা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হিসাবে দাও, পলি বলার মতো তো রাস্তা নাই, কোনো জানি না। তো তুমি ইউ স্টার্ট এমডিআর ট্রিটমেন্ট। এমডিআর তো আমরা এখানে শুরু করব না, যেখানে এমডিআর এর চিকিৎসা হয়, যেমন এনআইডিসিএইচ, ইউ রেফার দ্য পেশেন্ট টু এনআইডিসিএইচ, এবং এনআইডিসিএইচ গেলে কিন্তু এই পেশেন্টকে এমডিআর চিকিৎসা শুরু করে দিবে। শুরু করে তারপর তুমি যেটা বললা, হ্যাঁ স্পুটাম ফর কি এবিসিএস এন্ড ডিএসটি, ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্ট, ওইটা করবে। সেটার পর তারপরে রিপোর্ট অনুসারে পরে যদি কোনো কিছু করতে হয় সেটা করে। কিন্তু যখন তুমি ওয়ান্স ইউ গেট রিফাম্পিসিন রেজিস্ট্যান্স, তাকে তুমি কখনোই
আমাদের যে কনভেনশনাল ক্যাটাগরি 2 বা রিট্রিটমেন্ট সেটা ইউ স্টার্ট এনটিটিভি, ইউ গিভ ইনভেস্টিগেশন, কিন্তু তার জন্য ইনভেস্টিগেশন রিপোর্টের জন্য বসে থাকবে না, তোমাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ঠিক আছে? তাহলে দিস ইজ এমটিবি ডিটেক্টেড হাই। তাহলে তোমাদের আর কারো কোনো সন্দেহ আছে এই পেশেন্টের যে টিউবারকুলোসিস আছে? যাদের সন্দেহ আছে তারা হাত তোলো। নাই স্যার। নাই, আচ্ছা। এবার আমরা যাই, আচ্ছা এইটা তোমার টিপিক্যাল সিলিকোসিস না, এই যে এই জিনিসটা হলো তোমার কংগ্লোমেরেট লিশনের মতো, যে বলে না কংগ্লোমেরেট লিশন, এখানেও আছে বাইলেটারাল। এটা তো অনেক ডিডি আসবে, টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি বা তার সবকিছু ডিউরেশন যেহেতু দেয়া নাই সবই দিতে হবে, কিন্তু সাধারণত এরকম আপার জোনে এটা একটা সিলিকোসিস পেশেন্টই, কিন্তু নোডুলার শ্যাডোগুলি ক্লিয়ার দেখা যাচ্ছে না, সিটি স্ক্যানে তোমার ছিল ভালো করে। আচ্ছা যাই হোক, এবার আমরা আসি অ্যাডভান্সড ফেজে। অ্যাডভান্সড ফেজ থেকে ফাইন্ডিং কে বলবা? বলো, ফেজ বি থেকে একজন বলো, এনিওয়ান ভলান্টিয়ার। স্যার এখানে মেডিসিন স্যার শিফটিং আছে, আর স্যার লেফট সাইডে স্যার ফাইব্রোটিক ব্যান্ড, সাথে স্যার ক্যাভিটেশনও স্যার মনে হচ্ছে। আর স্যার রাইট সাইডে মধ্যে মাল্টিপল একটু গ্রাউন্ড গ্লাসের মতো লাগতেছে স্যার, নোডিউলার শ্যাডো। আচ্ছা এইটাকে তুমি কি বলতে চাচ্ছ মামুন? এই যে এই প্যাথোলজিটাকে, এটাকে স্যার এখানে তো স্যার আমি এটা বলতেছি স্যার, এখানে ফাইব্রোসিস আছে, সাথে স্যার ক্যাভিটেশন আছে। মোবাইলটা একটু বড় করে দেখো তো দেখি, এক্সপ্যান্ড করে, খুব ছোট দেখা যাচ্ছে তো, একটা এক্সপ্যান্ড করে দেখো যে অন্য কোনো। স্যার একটু সিস্টিক হচ্ছে, মানে সিস্টিক। স্যার এখানে একটু সিস্টিক লাগছে, ঠিক আছে, কিন্তু এখানে মনে হচ্ছে স্যার একটু হাইপারটেনসিভ লিশন আছে স্যার এখানে। না তুমি ওই ডান পাশের সেকশনে যাওয়ার দরকার নেই, তুমি বাম পাশে থাকো। এগুলি কি? হ্যাঁ আমাদের ফেজ বি লাস্ট ওয়ান। স্যার একটু ডেস্ট্রয়েড লাং এর মতো লাগছে। হ্যাঁ কিসের মতো? ডেস্ট্রয়েড লাং। হ্যাঁ ডেস্ট্রয়েড লাং তো সার্জনরা বলে, থোরাসিক সার্জনরা বলে, আমরা মেডিসিন কি বলবো? মানে কি বলবো, এটাকে ফাইব্রাস ব্যান্ড আছে, সাথে বড় বড় ক্যাভিটির মতন নাকি? কেন এখানে ওয়াল থিক মনে হচ্ছে না, ব্রঙ্কাস ডাইলেটেড মনে হচ্ছে না? এটা তো স্যার এখন সিটিটা তো এত আসলে ভালো বোঝা যাচ্ছে না স্যার, এই জন্য স্যার আমরা সেজন্যই তো বললাম যে মোবাইল একটু বড় করে দেখো। স্যার জুম করেও আসলে মানে ওরকম মানে সিটিটা আজকের একটু ভালো বোঝা যায় না টাইপের। জি তুমি একটু মানে ওটা ক্লিয়ার হলে ভালো হতো স্যার। হ্যাঁ এটা কি ট্র্যাকশন ব্রঙ্কাইটিস স্যার? তুমি দেখো এই যে হার্ট তোমার শিফট হইছে, এটা একটা ভালো দর্শন। হ্যাঁ স্যার এটা তো আমরা দেখছি স্যার যে রেডিয়েশনাল শিফটিং আছে, এখানে আবার এখানে কিছু হিজিবিজি অপাসিটি আছে, তার মানে এটা আসলে ম্যালিগন্যান্সি বা কোলাপসের জন্য না, এখানে প্যারেনকাইমাল প্যাথোলজির জন্য। এখন এই প্যারেনকাইমাল প্যাথোলজি তুমি যদি দেখো যে এই যে ব্রঙ্কাস ডাইলেটেড ওয়াল থিক, ব্রঙ্কাস ডাইলেটেড ওয়াল থিক, এটা কিন্তু তুমি বলতে পারো। ওই সেই জিনিসটা স্যার হচ্ছে যে মানে খুব ভালো বোঝা যাচ্ছে না সিটিটার জন্য, একটু ক্লিয়ার হলে হয়তো বোঝা যেত। আচ্ছা ছোট হয়ে গেছে বেশি। জি স্যার বেশি একটা সেকশন বড় করে দেওয়া যাইতো এটা পুরো টেক্সট, কিন্তু এটা কিন্তু তোমার এই যে ডেস্ট্রয়েড লাং, আমাদের মেডিসিনের ব্রঙ্কিয়েক্টিসিসকেই কিন্তু অলমোস্ট অলওয়েজ থোরাসিক সার্জনরা ডেস্ট্রয়েড লাং বলে, ওইসব ফাইব্রোসিস বা অ্যাটেলেকটিসিস সবকিছু মিলে এটা হয়। কিন্তু এখানে তুমি দেখো স্যার ব্রঙ্কিয়েক্টিসিসের মতো একটু বোঝা যাচ্ছে যে রাইটেও সেন্ট্রাল একটু ব্রঙ্কিয়েক্টিসিসের মতো লাগছে, রাইটে সামান্য আছে। আরেকটা যে বাঞ্চ অফ গ্রেপস, আঙ্গুরের থোকার মতো, লেফট এটা পুরোটা একসাথে ছোট বলে যে এটা আসলে কি মানে ক্যাভিটি নাকি ব্রঙ্কিয়েক্টিসিস ওটা ভালো বোঝা যাচ্ছে না। এটা কিন্তু রিয়েল লাইফে ব্রঙ্কিয়েক্টিসিস। এটা দেখো এখানে তুমি যদি ডেসক্রাইব করতে যাও যে ব্রঙ্কাস ডাইলেটেড ওয়াল থিক, ব্রঙ্কাস ডাইলেটেড ওয়াল থিক, হ্যাঁ এটা কিন্তু ওই ডেসক্রিপশনের মধ্যে তুমি ফেলে দিতে পারবা। তাহলে দিস ইজ বাইলেটারাল ব্রঙ্কিয়েক্টিসিস, লেফট রাইটে খুবই ইনসিগনিফিকেন্ট, কিন্তু লেফটে একদম। আর লেফটে রাইটে একটু উপরের ফিল্মে তো ভালোই বোঝা যাচ্ছে।
কোথায়? এই যে এখানে মানে মিডলের ফিল্মগুলোতে, মিডলে, হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকটু এই জায়গায়, হ্যাঁ এখানে হ্যাঁ আছে। আরেকটু পরের ফিল্মগুলোতে, আচ্ছা এই জায়গায়, হ্যাঁ এখানে তার ও উপরেরটায়। আচ্ছা এই যে এটাতে, এই জায়গায় না, হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। তাহলে তুমি এরকম প্যাথোলজি পেলে তো হোয়াই নট ব্রঙ্কিয়েক্টিসিস? আমরা কেভিটি না বলে, তারপরে ডেস্ট্রয়েড না বলে সরাসরি আমরা ব্রঙ্কিয়েক্টিসিস কেন বলবো? ব্রঙ্কিয়েক্টিস তাহলে ভালো বোঝা মানে দেখা যাচ্ছিল না। আচ্ছা কার্ডিওমেগালি আছে। কার্ডিওমেগালি কি সিগনিফিকেন্ট বলা যাবে? আচ্ছা মেডিসিনাল উইন্ডোতে তো সিগনিফিকেন্ট। আচ্ছা তোমরা যখন সিটি স্ক্যান নিয়ে কনফিউজ করবা, তুমি এই যে এখানে একটা কিন্তু এক্স-রে দেয়া থাকে, তুমি ওই সিটি স্ক্যানের এক্স-রেটা দেখেও তুমি কিন্তু অনেক সময় ক্লু পাবা। এই যে এখানে দেখো ব্রঙ্কিয়েক্টিক কেভিটি মনে হচ্ছে তোমাদের কাছে, একটু এক্সপ্যান্ড করে দেখো, এখানে কিন্তু ব্রঙ্কিয়েক্টিক কেভিটি মনে হচ্ছে, আছে না? এবং আর এটা খুবই ছোট, কিছু বোঝা যায় না। এখানে যেটা ওই সিটি স্ক্যানটা খুবই ঝাপসা, কিন্তু এক্স-রে তে হ্যাঁ, বোঝা আপনারটা যাচ্ছে একদম- যে বিহাইন্ড দা হার্ট কিছু আছে, যেটা আমরা দেখি আর কি ব্রঙ্কিওলস, কিন্তু অনেক ঝাপসা। এই যে এক্স-রে তে বলতেছো? হ্যাঁ হ্যাঁ এক্স-রে, জি স্যার, এটার যে এক্স-রেটা এখানে খুবই মনে ছোট। হচ্ছিল যে বিহাইন্ড দা হার্ট ব্রঙ্কিওলসের যে শ্যাডোটা আমরা দেখি ওরকম মনে হচ্ছিল, কিন্তু সিটি ফাইন্ডিংসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে ক্যাভিটি নাকি ডাইলেটেড ব্রঙ্কাই। এটাকে এই যে এখন থেকে এরকম পেলে ডাইলেটেড ব্রঙ্কাস বলবা, ঠিক আছে? এরকম পেলেই ডাইলেটেড ব্রঙ্কাস। এই ডাইলেটেড ব্রঙ্কাস গুলো অনেক বেশি ডাইলেটেড, এজন্য তোমরা ওটা ক্যাভিটির মতো মনে হচ্ছে। মানে সিস্টিক ব্রঙ্কিয়েটিস হয়ে গেছে। সিস্টিক ব্রঙ্কিয়েটিস অবশ্য আরো বড় হয় অন্যরকম। এগুলা ব্রঙ্কিয়েক্টিক ক্যাভিটি আর কি। আর একটা পেশেন্টের যার নাকি এইরকম মেডিসিনাল শিফট হয়ে গেছে, হার্টকে এইভাবে টেনে নিয়ে গেছে, এটা বুঝতে হবে এটা মানে বড় হচ্ছে না প্রবলেম হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে একটা দুইটা লাং অ্যাবসেস বা অন্য কোনো কেভিটি হয়ে সে মেডিসিনামকে এইভাবে টেনে নিবে না, হার্টকে এইভাবে টেনে নিতে পারবে না। এটা লং স্ট্যান্ডিং একটা প্রসেস। হিস্ট্রি নিলে হয়তো দেখা যাবে যে ওর টিউবারকুলোসিস হয়েছিল। আরেকটা জিনিস স্যার, এই পেশেন্টের ট্রাকিয়াটা সেন্ট্রালি মনে হচ্ছে, এজন্য ব্রঙ্কিওলসি। ট্রাকিয়া সেন্ট্রাল, হ্যাঁ ট্রাকিয়া সেন্ট্রাল, শুধু হার্ট হলে ট্রাকিয়াটাও শিফটেড থাকে। তোমার প্রবলেম তো লোয়ার পার্টে, তোমার এই প্রবলেম হলো নিচের দিকে এসে, এখানে মানে মিড থেকে লোয়ার পার্টে আর কি বেশি প্রবলেম। এই যে এখানে দেখো, হ্যাঁ মিড থেকে লোয়ার পার্ট স্যার, জি স্যার, মিড থেকে লোয়ার পার্ট পর্যন্ত তোমার প্রবলেম। এইজন্য হার্টটাকে সে শিফট করে নিয়ে গেছে। হার্ট তো স্যার এমনি অনেক এনলার্জ হতো, সিগনিফিকেন্ট। হার্ট পুরো আরবি টাইপের হার্ট, ও করপালমোনালি আছে, করপালমোনালি থাকতে পারে সাথে করপালমোনালি। আচ্ছা এখানে এই যে শারমিন সুলতানা, তুমি বলবা যে অপাসিটি বিহাইন্ড দ্য হার্ট না বলে বলবা যে ওভারলাইং দ্য হার্ট। ওভারলাইং দ্য হার্ট, হ্যাঁ, কারণ কি আমরা তো প্রিভিউ দেখে পিছনের বা সামনে কিন্তু কমেন্ট করতে পারি না। ইউসে এটা আসলে পিছনেই, কারণ এখানে ভার্টিব্রার কাছে, কিন্তু তোমার যখন সিটি স্ক্যান দেয়া থাকবে না, হ্যাঁ অনলি এক্স-রে যখন দেখবা, ইউসে মানে ব্রঙ্কিওলটিক চেঞ্জ বা ডাইলেটেড ব্রঙ্কাস ওভারলাইং দ্য হার্ট, সেটা এখন সামনে কি পিছনে সেটা। জি স্যার, এখন সিটি স্ক্যান যেহেতু সামনে আছে, এরকম ফিল্মে কি বলা যাবে বিহাইন্ড না? দ্য হার্ট? তুমি তো এক্স-রেটা বলতেছো। যখন আমি এক্স-রে দেখব, শুধু এক্স-রে দেখব, তখন ওভারলাইং দ্য হার্ট বলবো। হ্যাঁ, তুমি সিটি স্ক্যান দেখে তো সামনে পিছনে অবশ্যই বলতে পারবা, কারণ এখানে দেখাই যাচ্ছে এটা নিয়ার ভার্টিব্রা, সামনের দিকে তোমার ভালো আছে। কিন্তু যখন তুমি এক্স-রে দেখবা, এক্স-রে তে তুমি বলবা ওভারলাইং দ্য হার্ট, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নিয়ে আর তোমার কোনো ঝামেলা রইল না। যদি বলে অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র, হার্টের সামনে না পিছনে, তখন বলবো আমি ল্যাটারাল ভিউ করব বা আমি সিটি স্ক্যান করব। এখানে এই সেকশনে কি হার্ট মেডিসিনাল শিফটিংটা বোঝা যাচ্ছে? এই সেকশনে বোঝা যাচ্ছে, কিন্তু এই দেখো হ্যাঁ স্যার, এখানে তো বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার এক বোঝা সাইডে যাচ্ছে চলে যে আসছে, পুরো তোমার এদিকে লেফট তোমার সাইডে চলে শিফট হয়ে গেছে। আচ্ছা এখন বলো, এই সেকশন দেখে আমরা কি অ্যান্টেরিয়র প্রবলেম ইন দ্য অ্যান্টেরিয়র চেস্ট নাকি পোস্টেরিয়র চেস্ট, এই যে ফাইব্রোসিস মানে ব্রঙ্কিওলটিসিস গুলি, কোনটা বলবো? পোস্টেরিয়রলি। পোস্টেরিয়র কেন বলতে চাচ্ছ পোস্টেরিয়র? স্যার এই সেকশনে তো অ্যান্টেরিয়র কিছু দেখাই যাচ্ছে না, প্রবলেমটা পোস্টেরিয়রলি, কারণ হার্ট দিয়ে তো ওভারলাই হয়ে গেছে, দেখা যাচ্ছে না। মানে সেটা কেন পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র না কেন?
কারণ এই দেখো এটা তো অ্যান্টেরিয়র আর এটা হলো ভার্টিব্রা দেখা যাচ্ছে আসলে হার্ট এইটা হলো যে মোস্ট পোস্টেরিয়র ভার্টিব্রার সাথে হ্যাঁ এই ওখানে সেকশনের দেখা মোস্ট পোস্টেরিয়র হলো এটা ভার্টিব্রা আর মোস্ট অ্যান্টেরিয়র হলো এটা তোমার জন্য উল্টোও থাকতে পারতো যে ভার্টিব্রা যেটা সেটা হলো তো তুমি দেখো যে এই যে এইখানে যে এই যে কিছু ফাইব্রোসিস বা অ্যাবনরমাল অপাসিটি এই যে অপাসিটি এগুলি কিন্তু তুমি এদিকে পাচ্ছ পিছনের দিকে পাচ্ছ হ্যাঁ অ্যান্টেরিয়রলি কিছুই দেখা যাচ্ছে কিছু না দেখা যাচ্ছে না সো দিস ইজ ইন দা এখন তুমি যদি বলো যে অ্যান্টেরিয়রলি কিছু দেখা যাচ্ছে না পোস্টেরিয়রলি কিছু দেখা যাচ্ছে না সো পোস্টেরিয়র ওটা না কিন্তু পোস্টেরিয়রলি কিন্তু কিছু দেখা যাচ্ছে এই যে আছে না পোস্টেরিয়র হ্যাঁ ভার্টিব্রার পাশে দেখা যাচ্ছে হ্যাঁ ভার্টিব্রাল বডির সাথে সুতরাং তোমার এমন হতে পারে তোমার এক্সরে নাই এমন হতে পারে যে তোমার এই মানে এক্সিয়াল ফিল্মটা নাই দেন ইফ মানে এটা পিছনের দিকে যত যাচ্ছে ভার্টিব্রার কাছাকাছি যত যাচ্ছে তত যদি ক্লিয়ার হয় তাহলে হবে এটা পোস্টেরিয়র আর যদি এমন হতো যে এই জায়গাটা ক্লিয়ার কিন্তু এই প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে প্রথম দিকের ফিল্মগুলিতে তাহলে সেটা হতো তোমার অ্যান্টেরিয়র আর টিপিক্যাল এই যে শিফটিং অফ মেডিসিনাম তো আমি ধরে নিয়েছিলাম যে তোমরা ব্রঙ্কিয়েক্টিসিসটা বলবা কিন্তু শিফটিং অফ মেডিসিনামটা মিস করবা কিন্তু এখন হইছে কি স্যার এটা ব্রঙ্কিয়েক্টিসিস ফিল্ম বোঝা গেলে তো মিস হতো না স্যার কিন্তু এটা একটু বোঝাই যাচ্ছে না আচ্ছা মানে একটা ফিল্ম যদি বড় করে দেওয়া যেত আর কি একটা ফিল্ম না মানে একটা সেকশন যদি বড় করে দেওয়া যেত কিন্তু এই যে তোমরা শিফটিং অফ মেডিসিনাম মিস করো নাই সেজন্য আজকে পাস এতেই আমি খুশি এটা মিস করা যাবে না যে লেফট সাইডে তোমার শিফট হয়ে গেছে এটা কমনলি মিস হয় আচ্ছা তাহলে হেনা তুমি কিছু বলো এই ব্রঙ্কিয়েক্টিসিস নিয়ে হ্যাঁ হেনা হ্যাঁ মিউট করা ছিল আচ্ছা এই সিটির যে ব্রঙ্কিয়েক্টিসিসটা সিটির যে ব্রঙ্কিয়েক্টিসিসটা হ্যাঁ এটা আসলে এইটা ক্লাসিক্যালি যখন ব্রঙ্কিয়েক্টিসিস যখন এক্সটেন্সিভ হয় ব্রঙ্কিয়েক্টিসিস তো একটা ইনফ্লামেটরি প্রসেস এটা ডিস্ট্রাকটিভ প্রসেসও আর কি তো ফাইব্রোসিস হয় নরমাল লাং প্যারেনকাইমাগুলো ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয় আর ব্রঙ্কিয়েক্টিটিক যে ব্রঙ্কাস গুলা যে থিক ওয়াল আর ব্রঙ্কাস ওইখানে যেমন এই পিকচারটা এখানে কিন্তু পুরা লাং টিস্যুই বলা যায় যে ব্রঙ্কিয়েক্টিটিক ক্যাভিটি দিয়ে রিপ্লেস হয়ে গেছে এটা পুরাটা এখানে কিন্তু কোনো ফাংশনিং লাং আছে বলে মনে হচ্ছে না এখানে হচ্ছে যে ডাইলেটেড ব্রঙ্কাস মানে কোনো অ্যালভিউলাই এইখানে ওরকম দেখা যাচ্ছে না তো এটা মিডল এবং লোয়ার একদম মানে সেজন্য একদম ডেস্ট্রয়েড লাং মনে হচ্ছে হ্যাঁ এখন ওই ডেস্ট্রয়েড লাং এর ভিতরেই এই ব্রঙ্কিয়েক্টিটিক চেঞ্জটা থাকে হ্যাঁ তো এইটা আসলে ক্লাসিক একটা পিকচার এটা যদি একবার মাথায় নেওয়া যায় একবার যদি তোমরা মনে রাখো যে এই যে এরকম একটা ফাইব্রোসিস হয়ে গেছে তোমার হার্ট শ্যাডোটা একেবারেই এদিকে শিফটেড হয়ে গেছে মানে এই পাশে লেফট লাংটার দেখো উপরের দিকে আপার লোবে কিছু যে ফাংশনিং লাং টিস্যু আছে দেখা যাচ্ছে নিচে কিন্তু আর নাই হ্যাঁ নিচে পুরাটাই আসলে ওই ব্রঙ্কিয়েক্টিটিক চেঞ্জ হয়ে গেছে ফাইব্রোসিস হয়ে গেছে তো এইটা আমার মনে হয় যে এগুলা যে ফ্রিকোয়েন্টলি দেখলে পরে তখন তুমি চট করে দেখেই বলতে পারবা যে এটা হচ্ছে যে ব্রঙ্কিয়েক্টিটিক চেঞ্জ হ্যাঁ সবসময় যে ক্লাসিক একদম তুমি আমরা সুন্দর রিং শ্যাডো সিগনেট রিং ওরকম পাবো তা না এটাও ব্রঙ্কিয়েক্টিটিকের একদম একটা ফিচার যেখানে লাংটা ডিস্ট্রয় হয়ে গেছে একদম হ্যাঁ তারপরে এই যে তোমার বাঞ্চ অফ গ্রেপস বলি না আঙ্গুরের থোকা হ্যাঁ আঙ্গুরের থোকার মতো সবগুলা একসাথে আঙ্গুরের থোকার সঙ্গে মিলাইতে পারে যে এক মনে যেন আঙ্গুরের মতো ওই ডাইলেটেড ব্রঙ্কাস ওয়াল থিক এটা আছেই আর কিছুই যদি না হয় তুমি যদি বলো যে একটা আঙ্গুরের থোকার মতো ধরো মেইন পরীক্ষায় যদি ফাইনাল পরীক্ষায় যদি এরকম বাঞ্চ অফ গ্রেপস লাইক অ্যাপিয়ারেন্স আসে আর ওইটা দেখে ডায়াগনোসিস করে দিয়ে আসো তাই না তারপরে আমাদের কাছে আসার সময় কি করবা 1 কেজি আঙ্গুর নিয়ে চলে আসবা যে স্যার এই আঙ্গুরের থোকা দেখে আমরা ডায়াগনোসিস করে ফেলছি ঠিক আছে তো এটা সুন্দর একটা সিটি শেখার জন্য আর কি যে এইভাবেও প্রেজেন্ট করতে পারে সব সময় একদম ক্লাসিক আমার সিগনেট রিং থাকবে ট্রাম লাইন থাকবে গ্লোব ফিঙ্গার থাকবে তা না এরকম থাকবে এখানে যে আঙ্গুরের থোকার মতো থাকবে তো তোমাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে শেষ করে দিব নাকি কোনো প্রশ্ন আছে স্যার এই পেশেন্টের ম্যানেজমেন্ট প্ল্যান কি স্যার এই যে মানে টিবি তো ম্যানেজমেন্ট দিলাম মানে ওভারঅল ম্যানেজমেন্ট প্ল্যানটা কি এই চেস্ট এক্সরে তাকে আমরা এনটিটিবি দিব আর তার ওই যে এক্সপোজার
কি বলা যায় প্রিভেন্ট করব, তাকে আমরা কাউন্সিলিং করব, তার অকুপেশন চেঞ্জ করার জন্য বলবো, এবং আলটিমেটলি করতেই হবে। আর যদি আমরা বাংলাদেশের বাইরে হতাম তাহলে একটু মামলা টামলা করার জন্য একটু তাকে বলতাম লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। তো বাংলাদেশে তো আর লিগ্যাল অ্যাকশন নেওয়ার মতো কিছু নাই, থাকলেও সেটা এই ধরনের মানে কি বলা যায় মানে যারা শোষিত বা এই লেভেলের মানুষরা সে মামলা করে জিতে আসবে সেই মালিক শ্রেণীর বিরুদ্ধে, সেটা আর কোনো আশা করা যায় না। কিন্তু তারপরেও তুমি বলবা যে তাকে আমরা কাউন্সিলিং করব রিগার্ডিং। স্যার মাস নিয়ে স্যার সিলিকাটা প্রিভেন্ট করা যায় না স্যার? না মানে ওইটা তোমার ওই যে তুমি যদি ওই যে N95 মাস্ক পরো, ওইটা আছে মানে এই সিলিকার জন্য আবার বিশেষ ধরনের মাস্ক, এইটা তুমি আমাদের সমাজের জন্য আসলে সেটা প্রযোজ্য না। এবং সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু N95 মাস্ক কিন্তু নট অনলি ফর কোভিড, ওটা কিন্তু এরকম যারা এই কোল ওয়ার্কার মানে মাইনে কাজ করে, কোল নিয়ে কাজ করে, সিলিকা নিয়ে কাজ করে, তাদের জন্য কিন্তু ওই যে নিহস ওরা মানে বিশেষ বিশেষ মাস্ক সবগুলি N95, যে কোনটা সিলিকা প্রিভেন্ট করে কোনটা অন্য মেটাল প্রিভেন্ট করে সেরকম ওদের ডিরেকশন দেয়া আছে। এখন এমনও হতে পারে আমরা N95 ইউজ করতেছি সেটা হয়তো সেই মাইনারদের N95, নট ইম্পসিবল, তুমি যদি সেটা ভালো করে দেখে কিনে না কিনো বা দেখে না নাও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর কোন প্রশ্ন কারো? তবে মেইন কথা হলো একটা পেশেন্ট যে নাকি সিলিকোসিস ডেভেলপ করে ফেলছে, তাকে কোনো মাস্ক, তাকে কোনো প্রিভেনশন কোনো কিছু না, তাকে একদম অকুপেশন চেঞ্জ করতে হবে, তা না হলে সে আরো সাফার করতে থাকবে, আরো সাফার করতে থাকবে এবং দিন দিন এটা বাড়তেই থাকবে।